চলো শুরু করা যাক। তো আমরা বেঞ্জামিন গ্রাহামকে পড়বই বা কেন? কেন দরকার বেঞ্জামিন গ্রাহামকে পড়া? বা এই বেঞ্জামিন গ্রাহামকে হুট করে আমাদের জীবনে কেন আসলো, কি না কি, এইটারই ডিটেলসে আজকের এই ভিডিওটা শুরু করা যাক। প্রথম কথা, আমি এই ভিডিওগুলো কেন বানাচ্ছি? কথা হচ্ছে হলো, আমার স্পেস দরকার নিজের মেমোরিতে। লাস্ট কয়েক বছর হলো বেঞ্জামিন গ্রাহাম, নাসিম তালেব, এদের রাইটিংসের ডিটেলসে প্রত্যেকটা লাইন ইন্টারপ্রেট করতে করতে একটা ফাইন্যান্সের ভালো নলেজ তৈরি হয়েছে। কিন্তু আমি কম্পিউটার সায়েন্সও পড়তে চাই, বায়োলজির ভিতরেও যাইতে চাই, ফিজিক্স ভালো করে বুঝতে চাই, কারণ পলিম্যাথ হইতে চাই, বা ভালো মতো যাতে ফার্স্ট প্রিন্সিপালের থেকে জিনিসগুলো ভাবতে পারি যে ভাই এইটার এই ব্যাপার, যাতে ইমোশন না এসে পড়ে। সেই কারণে আমি অন্যান্য সাবজেক্টের ভিতরেও যাইতে চাই। কিন্তু এদের এদের এই সাবজেক্টগুলোই এত ভাস্ট যে শেষ আর হচ্ছে না, আর কোনোদিনও শেষও হবে না। এটা সারা জীবনের একটা অভিজ্ঞতার মতো। প্রত্যেকবার জীবনে যখন বারবার মার্কেটে ইনভেস্ট করব, জীবনে নতুন অভিজ্ঞতা হবে, এদের লাইনগুলো যেগুলো হয়তো এখন বুঝতে পারি না, সেই অভিজ্ঞতার দ্বারা বুঝতে পারবো হ্যাঁ এইটার মানে এইটা বলতে চাইছিল। তো নিজের সুবিধার জন্য, যাতে আমার কাছে নিজে যখন পাই যে ভাই এইটা সিকিউরিটি অ্যানালিসিস সামারি, আমি যাতে নিজের চোখে দেখতে পারি যে ভাই এটা সামারি হ্যান ত্যান, নিজেই নিজের ভিডিও দেখার জন্য বা ওই সামারিগুলা ডিটেলসে পাওয়ার জন্য এই ভিডিওগুলো বানানো। আশা করি সিকিউরিটি অ্যানালিসিস, ইন্টেলিজেন্ট ইনভেস্টার, বাফেটের সব লেটার, মাঙ্গারের সব লেটার, যেগুলো আমাদের রিডিং মেটেরিয়াল একজন ফাইন্যান্সিয়াল অ্যানালিস্টের, সেগুলো ডিটেলসে গিয়ে আলোচনা করতে পারি, আর মজাও আসে, যাতে বোরিং না লেগে যায় জীবনে, তাহলে পড়াশোনা করে লাভ নেই। ঠিক আছে, তো বেঞ্জামিন গ্রাহামকে কেন পড়বো? লিন্ডি প্রুফ। দুইটা বায়োলজি স্টুডেন্ট আছে, দুইজনই বায়োলজিকে ভালোবাসে, ডিটেলসে জানতে চায় প্রত্যেকটা জিনিস, কিন্তু একজনে আছে যে প্রত্যেকটা সময় নতুন যেই বই বাইর হচ্ছে বায়োলজি, সেইটার ব্যাপারে পড়তেছে, যে অমুক প্রফেসর অমুক বইটা লেখছে, এই নতুন তথ্য পাইছে, সেই ব্যাপারে পড়তেছে। প্রত্যেকটা বড় বড় পেপারের ও সাবস্ক্রিপশন নেওয়া আছে, ও ডিটেলসে যায়, নতুন নতুন সাবস্ক্রিপশনের কোন রাইটার কী লিখছে পড়তে থাকে, সবসময় আপ টু ডেট থাকে যে বায়োলজিতে এইটা হচ্ছে ওইটা হচ্ছে না হচ্ছে হ্যান হচ্ছে স্যান হচ্ছে, মানে ডিটেলসে। ভালো কথা, এই নলেজ বেসও ভালো, খাটাখাটনি করে পড়াশোনা নিয়ে, এমনকার দিনে তো কেউ করে না, তাও ওর ইন্টারেস্ট আছে। আর আরেকজন স্টুডেন্ট, সে এত এই বই সই পড়ে না, নতুন কারেন্ট কী বই আসতেছে পড়ে না, তার কোনো ইন্টারেস্ট নেই ওই 200-300টা আলাদা আলাদা টাইপের বই পড়ার। ঠিক আছে, তার খালি একটাই ইন্টারেস্ট যে ভাই আমি সেরা বইগুলো বারবার পড়বো, আমি অরিজিন অফ স্পিসিসের প্রত্যেকটা লাইন ডিটেলসে পড়বো, বা বায়োলজি ফিল্ডের যেই সব সেরা বইগুলো আছে যেগুলো ওই সাবজেক্টটাকে বানাইছে, ওইটার প্রত্যেকটা চ্যাপ্টার ডিটেলসে পড়বো, প্রত্যেকটা ডিটেলসের ভিতরে আমি প্রত্যেকটা ওয়ার্ডের মানে বাই করবো। এই টাইপের পার্সোনালিটি খুব কম থাকে দুনিয়ায়। সবাই কারেন্টে কি হচ্ছে, কোনটা মার্কেটে হট, সেটা নিয়েই মাথা ঘামায়। এই টাইপের পার্সোনালিটিগুলার বেস নলেজটা খুব ভালো তৈরি হয়, তাদের ফান্ডামেন্টাল খুব ডিটেলসে বোঝে, যারা অন্য কেউ যেই জিনিসগুলো দেখতে পারে না, এই টাইপের পার্সোনালিটিগুলো সেগুলো দেখতে পায়। কিন্তু 1000 জনের মধ্যে একজন এরকম হয়, বা 10,000 জনের মধ্যে একজন এরকম হয়, খুব কম এরকম ডিটেলসে সেরা সেরা বইগুলো পড়ার। এটা গেল বায়োলজির উদাহরণ। আমাদের ইকোনমিক্সে দেখি, এক হয় আমরা প্রত্যেকটা নতুন ইকোনমিক্সের টপিকের উপর বই, সাইকোলজি অফ মানি, এই ফাইন্যান্সের বই পড়তেছি। আরেক হয় আমরা অ্যাডাম স্মিথের বইটা দ্য অরিজিন অফ স্পিসিস, আরেকটা হচ্ছে মোরাল সেন্টিমেন্টের বইটা, এইগুলোর প্রত্যেকটা লাইন ডিটেলসে পড়তেছি। কেইন্সের বইটা ডিটেলসে পড়তেছি, রিকার্ডোর বইটা ডিটেলসে পড়তেছি। স্টক মার্কেট বোঝার জন্য বা এই টপিকগুলো ভিতরে জানার জন্য বেঞ্জামিন গ্রাহামের বইগুলো ডিটেলসে পড়তেছি, ওয়ারেন বাফেটের লেটারগুলো ডিটেলসে পড়তেছি। তাদের নলেজ বেস একদম আলাদা লেভেলের, তারা ফান্ডামেন্টাল লেভেলে জিনিসগুলো খুব ভালো বুঝতে পারে কম্পেয়ার টু যারা রিসেন্টলি রিলিজ হওয়া বই পড়বে, বা রিসেন্টলি আউটপোস্ট হওয়া জিনিসগুলা, যেগুলো হয়তো 6 মাস পরে কেউ মনেও রাখবে না। এই কনসেপ্টটাকে বলে লিন্ডি, বা এইটা নিয়ে আমরা পরে কোনোদিন কথা বলবো, বা টাইমলেস, যেটা আজও সত্য। কতগুলো লিন্ডি মুভি আছে যেগুলো বারবার দেখলে খুব ভালো লাগে, কাভি খুশি কাভি গম, শোলে, মানে আলাদা গ্রহের। তেমনি বইও আছে অনেকগুলা, কারেন্ট নতুন হট বই বাইর হইতেছে, সেই বইটা পড়া। আরেকটা হচ্ছিল বেস ওই সাবজেক্টের, সেই বইগুলো পড়া, সেই কনসেপ্টগুলো জানা। তো একবার বেঞ্জামিন গ্রাহামকে পড়া হয়ে গেলে বা ডিটেলসে পড়া হয়ে গেলে, যত স্টক মার্কেটের বই আছে, মানে সোজা বাংলা ভাষায় যত ভ্যালুয়েশনের বই আছে, সেগুলোর কনসেপ্টগুলো খুব ইজিলি বোঝা যায়। ইজি শব্দটা বলা ভুল হবে, বা
ওই টাইপের স্টুডেন্টগুলা যারা সবসময় হট জিনিস পড়তে থাকে, তাদের কম্পেয়ার টু তাদের যদি 2 মাস লাগে জিনিসটা বুঝতে, ও 2 ঘন্টার মধ্যে হ্যাঁ এটা এই কনসেপ্ট এই কনসেপ্ট এই কনসেপ্ট এটা বুঝাইতে চাইছে, জিনিসটা গ্র্যাব করতে পারে খুব তাড়াতাড়ি। শর্ট টার্মে জিনিসটা টাইম কনজিউমিং মনে হইলেও লং টার্মে খুব গেইন দেয় এই টপিকগুলো বা এই জিনিসগুলো খুব কাজের। সেকেন্ড পয়েন্ট হচ্ছিল আইটিআর রিপ্রোডিউস ইটসেলফ। হ্যাঁ, এখন যত সেলসের বই আছে বা যত ব্যবহারের উপর বই আছে, কি কি টেকনিকে সেলস করবা বা কি কি টেকনিকে লোকের সাথে ব্যবহার করবা, কিভাবে অ্যাংজাইটি নিজে তুই করবা, এগুলো হচ্ছে হলো যেগুলো কারেন্ট বই আসতেছে সেগুলো পড়া যায়। বইটা খারাপ না, ওরা নিজের জীবনের অভিজ্ঞতা লাগাইছে যে এইভাবে করে আমরা জীবনে অ্যাংজাইটি কমাইছি, এই কমাইছি ওই কমাইছি। আরেক হচ্ছে হলো যারা এই টপিকের উৎপত্তি, ডেল কার্নেগির বইগুলা বা বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিনের বইগুলা, যেগুলা থেকে সেলসের টেকনিকগুলো আসছে, সেই বইগুলো পড়া যায়। কিভাবে কথা ঘুরানো লাগে, ডেল কার্নেগির হাউ টু স্টপ ওয়ারিং অ্যান্ড স্টার্ট লিভিং, এই বইগুলা টেকনিকগুলাই এক একটা চ্যাপ্টারের ডিটেলসে পরিবর্তী বইগুলা তৈরি হয়েছে। মানে বংশ প্রজাতি হইলে আইডিয়ার, সে প্রথম জেনারেশনটাকে বুঝলে পরের লাইনগুলো খুব ইজিলি বোঝা যায়। তেমনি ফাইন্যান্সের যত বই আছে, ফাইন্যান্স বলতে আমি ভ্যালুয়েশনের বলতেছি, আমি স্টক মার্কেটের বলতেছি, যত হাজারো রকমের বই আছে, বেঞ্জামিন গ্রাহামকে ডিটেলসে পড়লে তার অংশগুলো দেখা যায় যে ভাই ঠিক আছে এটা এই কনসেপ্ট বুঝাইতে চাইছে, এটা ওইটা বুঝাইতে চাইছে। পরিবর্তী বইগুলোতে এত টাইম দেওয়া লাগে না বা খুব কম টাইম দিলেও হয়ে যায়, খুব তাড়াতাড়ি নলেজগুলো গ্র্যাপ হয়ে যায়। এই কারণে যাতে জীবনে সময় খুব কম, তো মানে কারো কাছে আনলিমিটেড সময় নাই, সেই সময়গুলা বাঁচানোর জন্য বেঞ্জামিন গ্রাহামকে পড়া বা প্রথমবারে একটা খুব সলিড ফাউন্ডেশন তৈরি করা। অবশ্য সত্যি কথা হচ্ছিল আমার নিজেও পুরাপুরি বুঝে উঠতে পারিনি বেঞ্জামিন গ্রাহামকে, 10 বার 15 বার পড়া পরেও। তাও আমি চেষ্টা করব আবার পড়তে পড়তে অভিজ্ঞতা যত বাড়তে থাকবে তত আমার কথা বলার কোয়ালিটি, ওনার টপিকগুলোকে নিয়ে ডিসকাস করার কোয়ালিটি আরও বাড়বে। এই ট্রায়াল অ্যান্ড এরর প্রসেস। ঠিক আছে, লিন্ডি প্রুফ তো বুঝলাম। সেকেন্ড কনসেপ্ট হচ্ছিল তো আমি যদি বলি সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার চলতেছে, তো সেই সময় স্টক মার্কেট কয়েকদিনের জন্য বন্ধ ছিল যুদ্ধের জন্য। সেই সময়েও একজনে পজিটিভ রিটার্ন জেনারেট করছে, শুনে কিরকম লাগবে যে ভাই বিশ্বযুদ্ধ চলতেছে, স্টক মার্কেট বন্ধ, তাও পজিটিভ রিটার্ন জেনারেট করতেছে। এটা কি ফ্রড হচ্ছে আমাদের সাথে, ইয়ার্কি এগুলা? না, এগুলা ইয়ার্কি না, এটা সত্যি কথা। এটা করতে পারছে বেঞ্জামিন গ্রাহাম নিজে। কিভাবে? যারা ইকোনমিক্সের বেসিক পড়ছিস, সরি আমার থেকে বড় হইতে পারো, পড়েছো বা পড়ছিস বলি, আমি মনে করি সবাই আমার ভাই বোন বা যেই হোক আমার সমবয়সী, তারা জানিস যে 1929-30-এ গ্রেট ডিপ্রেশন দেখা গেল, দেখলো যে মাইক্রো ইকোনমিক্সের আইডিয়াগুলা, অ্যাডাম স্মিথের আইডিয়াগুলা সেইভাবে কাজ করে না যতটা আমরা ফ্রি মার্কেট ছাইটা দিছি। তো একটা কেইন্স নামে চেংরা আছে, তার আইডিয়াগুলো শুনতে ভালো লাগতেছে, তার আইডিয়াগুলো শুনি। মোটামুটি এইভাবেই ম্যাক্রো ইকোনমিক্সের উৎপত্তি হয়েছে আমরা বলতে পারি। মানে আরো হাজারো দিক আছে, কিন্তু সিম্পল বাংলা ভাষায় কি যে 1930 সালের পরেই ম্যাক্রো ইকোনমিক্স সাবজেক্টটা আসছে, ভালো কথা আসছে। কিন্তু ওই সময় আরেকটা সাবজেক্টের উৎপত্তি হয়েছে যেটা ইকোনমিক্সের ফিল্ডে এতটা আলোচনা করা হয় না যতটা করা উচিত। সেটা হচ্ছিল বেঞ্জামিন গ্রাহামের সিকিউরিটি অ্যানালিসিস, বা অনেকজন ইন্টেলিজেন্ট ইনভেস্টারের নাম শুনছিস, বা ওয়ারেন বাফেটের নাম শুনছিস, তার গুরুদেব এই বেঞ্জামিন গ্রাহাম। তার থিওরি তখনই উৎপন্ন হয়েছে, কিন্তু আমি জানি না পশ্চিমবঙ্গে হোক, বাংলাদেশে হোক, বা কোনো একটা জায়গায় যেখানে ফাইন্যান্স পড়ানো হয়, বেঞ্জামিন গ্রাহামকে ডিটেলসে পড়ানো হয় কিনা। আমি নিজে সিএফএ পড়তেছি, কিন্তু তাও আমার বেঞ্জামিন গ্রাহামকে নিজের থেকে পড়া লাগছে। কোনো সেইভাবে সিলেবাস নাই যে এইটা বেঞ্জামিন গ্রাহাম বলছে ওইটা বলছে, যাই হোক ওইটা আলাদা ব্যাপার। তো সব থেকে খারাপ সময় এই থিওরিটা আসছে, সেই জন্য 2000 সালের ফাইন্যান্সিয়াল ক্রাইসিস হোক, 2008 সালের হাউজিং বাবল ব্লাস্ট হোক, 2020 সালের করোনা ভাইরাস হোক, তার আগে যত ক্র্যাশ হয়েছে না হয়েছে, সেই সময়েও এই আইডিয়াগুলা, এই টেকনিকগুলা যদি ফলো করা যায়, তাও ক্যানবা আন্ডার ভ্যালু সিকিউরিটি পাওয়া যায়, তাও ক্যানবা পজিটিভ রিটার্ন জেনারেট করা যায় নিজের ক্যাপিটালটাকে ঠিক রেখা। তো এই কারণে সব থেকে খারাপ সময় একটা লাইন তো হয়ে গেল, এই যে কেইন্সের ন্যারেটিভ, যেটা আমরা মোটামুটি যারা এমএ করছিস, ব্যাচেলার করছিস, তারা জানিস এই 3 বছর 5 বছর কেইন্স অনেক মাথা খারাপ করছে আমাদের ম্যাক্রো পড়তে গিয়া হ্যান ত্যান। আরেকটা হচ্ছিল গ্রাহামের ন্যারেটিভ খুব কম জনে জানে, খুব খুব কম জন এই ডিটেলসে গেছে, সেই ডিটেলসে আমরা জানবো। কেইন্স ভালো ব্যক্তি, ভালো, ওর তথ্যগুলো কোনো এক সময় পড়বো, আমার কাছে ওনার বইটাও আছে, ওইটারও কোনোদিন ডিটেলসে আলোচনা করবো। কিন্তু মোদ্দা বিষয় একটা আলাদা একটা ন্যারেটিভ ছিল
যেটা একাডেমিকরা কোনোদিনও সাপোর্ট করে না, সেই গ্রাহামের ন্যারেটিভ আমরা জানবো। ওকে, তো অনেকজনের টেনশন যে ভাই এআই এসে গেছে, এআইকে হারাবো কীভাবে। এআইকে হারানোর কয়েকটা টেকনিক আছে, আমি ভুল হইতে পারি, কিন্তু এআই মেন জিনিস হচ্ছিল আমরা যে ইনপুট দিই সেটার বেসিসে সব থেকে ফেভারেবল আউটপুট বাইর করে। মানে আমি যদি বলি এইটা এই রাস্তা, আমাকে বল সব থেকে শর্টকাট কোনটা, ও বাইক করে দিবে যে ভাই এই জায়গা দিয়ে যা, তুই শর্টকাটে পৌঁছায় দিবি। কিন্তু কি হবে যে একটা পুরা জঙ্গল ফাঁকা পড়ে আসছে আর এআই কাছে তার কোনো স্যাম্পেলই নাই, কি হবে তখন? এআইও বুঝতে পারবে না যে ভাই কোন প্রশ্ন করতেছে না করতেছে, তারও বুঝতে অনেকটা টাইম লেগে যাবে। এক হইলো গভর্নমেন্ট জবের ওয়েট করা আর নিজে 5-7 বছর নষ্ট করা, যেটা আমার বন্ধুরা করতেছে। ওদেরও দোষ না, সরকারের দোষ আছে, কিন্তু এই টপিকে আমরা গেলাম না। এই টপিকে গেলে আমরা আমি ইমোশনাল হয়ে যাবো, আরও ডিটেলসে কথা বলতে থাকবো, কিন্তু এই টপিকে গেলাম না। যেই জায়গাটা কেউ যায় না সেখানে যদি যাওয়া যায়, দুইটা জিনিস হবে, এক আমরা মরে যাবো, দ্বিতীয় হচ্ছিল এক্সট্রা অর্ডিনারি রিওয়ার্ড পাওয়া যাবে। যখন আমি এক্সাম্পলগুলো দিতে থাকবো স্টকের, তখন বুঝতে পারবো জিনিসটা আমি ক্যান করতেছি। সেই জন্য এর কাছে স্যাম্পল নাই বা এতটা ডিটেলসে নাই যতটা আমি ডিটেলসে পড়াবো, বাংলা ভাষায় তো নাই, আমি নিজে গাইতে দেখছি। তো তাহলে একটা ভালো রিওয়ার্ড আছে বা আমার নিজের জীবনে একটুখানি লাভ হয়েছে, এই কারণে আমি পড়াইতেছি, এই কারণে আমার এত উৎসাহ পড়ানোর। পেপার স্টোরি, হ্যাঁ আমি ইকোনমিক্স টাইম রাখি। আমি পেপার কাকুকে জিজ্ঞাসা করলাম, কাকু এই পেপারটা কুচবিহারে আর কেউ, মানে আমাদের শহরে আর কেউ রাখে? কাকুরা বললো না, তুই একমাত্র যে ইকোনমিক্স টাইম রাখিস। তো এটার থেকে বোঝা যায় কেউ এই দুনিয়াতেই ফোকাস রাখতেছে না। এই দুনিয়াতে যাতে ফোকাস আছে লোকের প্রতি বা নিজের সুবিধার জন্যই এইটা পড়া, থিঙ্কিং হ্যাবিট। একবার একটা গল্প আছে, গল্পটা কি, একটা পার্টি চলতেছিল, নিউ ইয়ার গেল, তো নিউ ইয়ারই পার্টি। সেখানে একটা বউ শ্বশুরকে বলে যে চলো আমার সাথে, তোমার শরীর ভালো লাগতেছে না, তোমাকে দেখে ভালো লাগতেছে না। শ্বশুর কয় ভাই দেখ, অনেকদিন পর ছুটি টুটি পাইছি, এইভাবে আমি তো তোর সাথে যাইতেছি না, তুই যা। কয় না না না, আমার সাথে চলো, ডাক্তার দেখাবো, তোমার মুখ চুখ দেখে আমার ভালো লাগতেছে না। ও কয় আজব পাবলিক তো, এতদিন পরে সবাই ফ্যামিলি একখানে হইছি টইছি, তুই আমাকে নিয়ে যাবি? ও কয় না 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 তুমি চলো। শ্বশুর মানতেছিল না, তাও বৌমা ভালো, বৌমা নিয়ে গেল যে ভাই চল ভাই যাই। তো 30 মিনিট পর তার হার্টের অপারেশন হইতেছে। সবাই অবাক যে ভাই এত সুস্থ সুস্থ মানুষ কিভাবে হুট করে এইভাবে হার্টের অপারেশন হইতেছে। আর ডাক্তার বললো আর কিছুক্ষণ পরে আসলেই উনাকে বাঁচানো যাইতো না। সবাই অবাক, বৌমার দিকে তাকায় আছে, তুই কি খালা জাতু জানিস, তুই এই জিনিসগুলো বললি কিভাবে? ওই বৌমা 25-30 বছর হইলো নার্সিংয়ের কাজ করে, নার্স। উনি আনকনসিয়াসলি ইমন ইমন প্যাটার্ন বাই করে ফেলতে পারছিল, যেটা নর্মাল লোকের পক্ষে দেখা সম্ভব না। যে উনি জানতো না কেন, তাও নিজের শ্বশুরকে নিয়ে গেল। এই গল্পটা অটোমিক হ্যাবিটে আছে, মানে নিজেও জানতো না যে কেন জিনিসটা হইতেছে, নিয়ে গেল। সিমিলারলি অনেক ক্ষেত্রে আমার সাথে হয়েছে লাস্ট 6-7 বছরে, যে আমি নিজেও জানি না সাবকনসিয়াসলি কেন আমার মন করতেছে এই স্টকটার কেন, বা এই স্টকটার ডিটেলসে যা, এই স্টকটার ভিতরে যা, এই স্টকটা বাড়বে। এই ফিলিংটা খুব ভালো, মানে ধীরে ধীরে প্যাটার্ন বোঝা শুরু করছি। যারা গান শেখে বা যারা গিটার ফিটার বা যারা নাচ টাচ শেখে, তারা বুঝতে পারবে আমি কি কইতে চাচ্ছি, বা যারা চেস খেলে বা কিছু একটা আলাদা হবি আছে, তারা বুঝতে পারবে আমি কি বলতে চাচ্ছি। সাবকনসিয়াসলিও তুই জানিস না তোর সাথে কেন এই জিনিসগুলো হচ্ছে, কিন্তু হইতেছে। এইটাই এইটাই বেঞ্জামিন গ্রাহামকে পড়ে লাভ হবে। তুইও জানবি না কেন, কিন্তু তুই বুঝতে পারবি এটা আন্ডার ভ্যালু, এটা ওভার ভ্যালু, এইটাতে আমার যাওয়া উচিত না। আর লাস্ট বাট নট দ্য লিস্ট, আমাদের ওয়ারেন বাফেট। ওয়ারেন বাফেট বারবার বলে, যারা একটু হলেও বাফেটের নাম শুনছিস বা ফলো করিস, সে বলে আমি 85% বেঞ্জামিন গ্রাহাম, 15% ফিলিপ ফিশার। তো এরা দুজন কে ছিল, এদের ব্যাপারে কেন পড়বো? এই ওনার কথা শুনে আমাদের ফাইন্যান্সের দুনিয়ায় ভগবান, আমাদের স্টক মার্কেটের দুনিয়ায় সচিন তেন্ডুলকার। সচিন তেন্ডুলকার বলা ভুল হবে, আরও বেশি। তো বেঞ্জামিন গ্রাহামের প্রচার উনি বারবার করতে থাকে যে রিড বেঞ্জামিন গ্রাহাম অ্যান্ড ফিলিপ ফিশার, রিড অ্যানুয়াল রিপোর্টস, ইউ ডোন্ট নিড ইকুয়েশন, মানে যেগুলা ইকোনমিক্সের ইকুয়েশন থাকে সেগুলো এতটা লাগবে না, খালি প্রাইস আর ভ্যালু রিলেশনশিপ বাই করার শেখার হ্যাবিট করলেই হয়ে যাবে। এই ওয়ারেন বাফেটের কথা রাখার জন্য আমরা পড়বো। এই যে উনি কি বলছে, অ্যাট এজ 19 আই রিড দ্য ইন্টেলিজেন্ট ইনভেস্টার, হোয়াট আই এম ডুইং টুডে অ্যাট এজ 76, এখন ওনার বয়স আরও 20 বছর বেশি, ইজ রানিং থ্রু দ্য সেম থট প্রসেস। এই যে আমি যেটা বললাম থটের হ্যাবিট, সেটা বেঞ্জামিন গ্রাহামকে পড়লে আইসে যাবে ধীরে ধীরে। আমরা বর্তমান মার্কেটের কোনো এক্সাম্পল দেখবো না, কারণ পরে আমার উপর কেস হয়ে যেতে পারে। আমি স্টক টিপ দিছি, 1930 সালের এক্সাম্পলগুলো দেখবো।
বর্তমান মার্কেটে এক্সাম্পল দেখবো, কিন্তু কোনোদিনও স্টকের নাম বলবো না। বলবো যে এই প্রাইসে এটা পাওয়া যাইতেছিল, যাতে তোদের মধ্যেও এই প্যাটার্নগুলো তৈরি হয়ে যায় বা আমার নিজের মনে থাকে। এই যে ওয়ারেন বাফেটের পিছনে যেটা, এটা ওনার বাবা, তার ছবি, আর সঙ্গে বেঞ্জামিন গ্রাহামের ছবি। খুব ভালো ছবি একটা, মানে যাদের ভালোবাসে। ওয়ারেন বাফেটের বায়োগ্রাফি পড়ছিলাম ডিটেলসে, সেখানে নিজের ছেলের নামও ওনার টিচারের নামে রাখছে। যাই হোক, ওইটা টিচার আর স্টুডেন্টের রিলেশনশিপ, ভালোবাসা আর কি, কিন্তু পড়বো আমরা ডিটেলসে। গ্রাহামকে পড়ার জন্যই আমরা ভিডিওগুলো বানাবো, বা বিশেষ করে আমার নিজের জন্য, যাতে আমার ব্রেনে ঢুকে কনসেপ্টগুলা। চলো আজকের জন্য শেষ করি।